5ই আগস্ট পরবর্তীতে আমরা অনেক আন্দোলন দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে আন্দোলন। 5ই আগস্ট পরবর্তী সময়ে সবচেয়ে বড় আন্দোলনের মধ্যে একটা হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন। আমরা জানতে পারি বা আশেপাশে শুনতে পাই 5ই আগস্ট পরবর্তীতে যত সব আন্দোলন হচ্ছে সবকিছুই আওয়ামী লীগ কর্তৃক আন্দোলন। এই আন্দোলনগুলো সংগঠিত হচ্ছে বলে আমাদের আশেপাশে শোনা যায়, কিন্তু আমরা দেখতে পাই যতগুলো আন্দোলন হচ্ছে সব আন্দোলন খুবই যৌক্তিক এবং বেশিরভাগ আন্দোলনই আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে চলা। ইত্যাদি মাদ্রাসার আন্দোলন বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন বলেন, শিক্ষকদের আন্দোলনের কথা বলেন বা ডিএমএফ এর আন্দোলন বলেন। আমরা আজকে আলাপ করব পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন নিয়ে। পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন দীর্ঘদিনের। পল্লী বিদ্যুৎ সমিতির যখন জন্ম তখন থেকেই তাদের মধ্যে আমরা দেখতে পাই বৈষম্য। আরবি কর্তৃক তাদেরকে পুরোটা সময় নিষ্পেষণের মধ্যে থাকতে হয়, ফলে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি আরবি কর্তৃক এই নিষ্পেষণের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন, আওয়াজ, সংস্কার প্রস্তাবনা। 20 বছর আগেও আমরা দেখতে পেয়েছিলাম তাদের সেই সংস্কার প্রস্তাবনা, আরবি থেকে মুক্ত হওয়া, স্বাধীনভাবে পল্লী বিদ্যুৎ সমিতি কাজ করা। পল্লী বিদ্যুৎ সমিতির এইবারের আন্দোলন শুরু হয় 28 জানুয়ারি 2024 সালে। 28 জানুয়ারি 2024 সালে পল্লী বিদ্যুৎ সমিতির যারা ছিলেন তারা সবাই মিলে একটা স্মারকলিপি প্রদান করেন। বিভিন্ন ধরনের সংস্কার প্রস্তাবনা নিয়ে তাদের প্রতি নিপীড়ন হচ্ছে, তাদের কোনো ধরনের ক্যাডার সিস্টেম নাই, তাদের কোনো পরিচয় নাই, পদাধিকার নাই, বা পদাধিকার বলে তাদেরকে কোন পদে তাদেরকে রাখা হয়েছে এসব বিষয়ে খোলাসা করার জন্য তারা একটা স্মারকলিপি প্রদান করে 28 জানুয়ারি 2024 সালে। এরই মাধ্যমে এইবারের যে আন্দোলন, পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনের যাত্রা শুরু 2024 সালের একেবারেই শুরুতে। পরবর্তীতে এই আন্দোলন আরও ঘনীভূত হয় 3রা মে 2024 সালে, যখন আরবি কর্তৃক 2 জন কর্মকর্তাকে পবিস থেকে অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে সংযুক্ত করা হয়। তখন কিন্তু আরও বেশি আন্দোলনটা ঘনীভূত হয়, কারণ পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে এক ধরনের অসন্তোষ আমরা দেখতে পাই। এবং একই সাথে আরেকটা বিষয় দেখতে পাই, আরবি প্রতিদিন বা প্রতি সময় ধরে তারা চেষ্টা করে যাচ্ছিল কিভাবে পল্লী বিদ্যুৎ সমিতির যারা নেতৃত্বে আছেন, কর্মকর্তা আছেন, তাদেরকে কিভাবে কেনা যায়। তারই ধারাবাহিকতায় তারা 3রা মে 2024 সালে পল্লী বিদ্যুৎ সমিতির সিরাজগঞ্জ প্রবেশের 2 জন কর্মকর্তাকে তারা তাদের আরবিতে সংযুক্ত করে এবং একই সাথে তারা কয়েকটা ল্যাপটপ এবং ডেস্কটপ জব্দ করে আরবি কর্তৃক। ফলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরপরে আমরা কর্মবিরতির বিষয়টা দেখতে পাই। কর্মবিরতি শুরু হয় 5ই মে 2024 সালে। এই যে অসন্তোষ, আরবি কর্তৃক সংযুক্তকরণ, আরবি কর্তৃক নিপীড়ন, ল্যাপটপ ডেস্কটপ জব্দ করা, এসব বিষয়ে তারা 5ই মে 2024 সালে তারা কর্মবিরতিতে যায়। তবে বিদ্যুৎ সেবা অক্ষুণ্ণ রেখে, অর্থাৎ সারা দেশে বিদ্যুৎ সচল রাখবে, 14 কোটি মানুষকে তারা বিদ্যুৎ সেবা দিবে, কিন্তু তারা কর্মবিরতিতে যাবে বলে তারা 5ই মে 2024 সালে সিদ্ধান্ত নেয়। 7 থেকে 10ই মে আন্দোলন আরও তীব্রতর হতে আমরা দেখতে পাই। আরবি কর্তৃক যে নিপীড়ন চলে আসতেছে, ডেস্কটপ জব্দ করা, তাদেরকে সংযুক্ত করা, কিনে ফেলার চেষ্টা করা, এটার বিরুদ্ধে এবং পুরোপুরি আরবি থেকে পবিসকে স্বাধীনতা দিতে তারা 34,000 পবিসের কর্মকর্তা কর্মচারী মিলে একটা স্মারকলিপি প্রদান করে। 7 থেকে 10ই মের মধ্যে আমরা এই ঘটনাগুলো আমরা ঘটতে দেখতে পাই। 1 জুলাই 2024 বিতরণ কার্যক্রমে অসঙ্গতি, বিভিন্ন ধরনের দুর্নীতি আরবি কর্তৃক, এটার বিরুদ্ধে 1 জুলাই আবারও তারা কর্মবিরতিতে যান, অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতি পুনরায় কর্মবিরতিতে যান। এবং এই কর্মবিরতিতে দ্বিতীয়বার তাদের যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তাদের আলোচনায় বসতে না দিয়ে তাদের এই সমস্যাটা সমাধান না করে সরকার কর্তৃক এবং আরবি কর্তৃক তাদের প্রতি আরও নিপীড়ন করা। এবং এর ফলে 1 জুলাই 2024 সালে তাদেরকে আবারও কর্মবিরতিতে যেতে বাধ্য করা হয়। 5 থেকে 10 জুলাই বিদ্যুৎ বিভাগে আরবি, পবিস এবং বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়, কিন্তু সবার আলোচনা ফলপ্রসূ না হওয়াতে পুনরায় 10ই মে বিদ্যুৎ বিভাগ সভা অনুষ্ঠিত হয় এবং দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়। অর্থাৎ যেটা আমরা পরবর্তীতে
ঈদের পূর্বে যে আন্দোলনটা হয়েছিল সেখানেও দেখতে পাই তাদেরকে আশ্বাস দেওয়া হয় এবং আন্দোলন থেকে সরানো হয়, কিন্তু আমরা দেখতে পাই বারবার তাদেরকে হতাশ করা হয়, পল্লী বিদ্যুৎ সমিতিকে বারবার হতাশ করা হয়, ফলে তাদেরকে রাজপথে থাকতে হয়। 1 আগস্ট 2024 সালে তাদের একটা সভা অনুষ্ঠিত হয় এবং একটা কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে এই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে একটা গণরোষ দেখতে পাচ্ছে, এরই ফলে তারা তাদের আন্দোলন স্থগিত রাখে। জুলাই গণঅভ্যুত্থানের এই যে আন্দোলন, শেখ হাসিনা পতনের আন্দোলনে তারা মৌনসম্মতি স্থাপন করে, তারাও এই আন্দোলনে যুক্ত হন, ফলে তাদের এই আন্দোলন তারা স্থগিত রাখেন। পরবর্তীতে 8ই আগস্ট, অর্থাৎ আমরা জানি বাংলাদেশে যখন ইন্টারিম গভর্নমেন্ট যেদিন গঠিত হচ্ছে সেদিন তারা আরবিতে লং মার্চ করে, অর্থাৎ আরবি কেন্দ্রিক তাদের একটা প্রোগ্রাম হয়, লং মার্চ হয় এবং ওই শান্তিপূর্ণ লং মার্চের ফলেও সরকার বাধ্য হয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাদের সাথে বসার আবারও আশ্বাস দেওয়া হয়। এভাবে আন্দোলন চলতে থাকে, তাদের উপর নিপীড়ন চলতে থাকে এবং লাইনম্যান, বিশেষ করে লাইনম্যান বলতে যারা সরাসরি কারেন্টের যে বৈদ্যুতিক সংযোগগুলো যারা দেখভাল করে এবং খুবই রিস্কি একটা কাজ, এই ধরনের রিস্কি কাজ যারা করে তাদেরকে কখনোই স্থানান্তর করা হয় না, তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয় না, কারণ তাদের এই কাজটা খুবই রিস্কি। কিন্তু আমরা দেখতে পাই 6000 লাইনম্যানকে স্থানান্তর করা হয়, তাদেরকে ট্রান্সফার করা হয় এবং কাউকে আমরা দেখতে পাই কয়েকশো কিলোমিটার দূরে স্থানান্তর করা হয়। এবং একইভাবে লাইনম্যান, মিটার রিডার, বিভিন্ন ধরনের কর্মকর্তা, ডিজি যারা আছেন, যেই পদে আছেন সবাইকেই ট্রান্সফার করতে থাকে এবং অনেককেই রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে জেলে হাজতে ভরতে থাকে। এবং জেলে হাজতে ভরার সাথে আমরা একটা ঘটনা দেখতে পাই, জেলে হাজতে ভরার পরে তাদেরকে আবার বিদ্যুৎ বন্ধ করা, অর্থাৎ রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাদেরকে আবার নিপীড়নের বিষয়টা আমরা দেখতে পাই। আমরা মে-জুন মাস পর্যন্ত আন্দোলনের ফলে আমরা দেখতে পাই তারা শেষ পর্যন্ত শহীদ মিনারে আসতে বাধ্য হন। কয়েক হাজার আন্দোলনকারী শহীদ মিনারে ছিলেন, 15 দিন তারা অবস্থান কর্মসূচি করেছেন একেবারে শান্তিপূর্ণ উপায়ে। শেষ পর্যন্ত তাদেরকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যস্থতায় তাদের এই আন্দোলনটা বন্ধ করার জন্য, এই আন্দোলনটা স্থগিত করার জন্য তাদেরকে চেষ্টা করা হয় এবং তারা আন্দোলন স্থগিত রেখে তারা ঈদে বাড়িতে যান এবং নিজেদের কর্মস্থলে ফেরত যান। কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি তাদের দাবি দেওয়া এখনো আদায় করা হয় নাই। তাদেরকে এখনো পর্যন্ত, যাদেরকে বদলি করা হয়েছিল সেই বদলি এখনো পর্যন্ত বহাল আছে। যাদেরকে মামলা দেওয়া হয়েছিল, রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছিল, তাদেরকে এখনো পর্যন্ত রাষ্ট্রদ্রোহী মামলা বলবৎ রাখা হয়েছে এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সেই চাকরি এখনো পর্যন্ত ফেরত দেওয়া হয় নাই। ফলে আমরা দেখতে পাচ্ছি আবারও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা ক্ষোভে ফুঁসে উঠতেছে। তারা তাদের পল্লী বিদ্যুৎ সমিতির নিজেদের এলাকায় তারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আমরা আশা করছি বাংলাদেশ সরকার, ইন্টারিম গভর্নমেন্ট এই বিষয়টা হস্তক্ষেপ করবে, তারা এই বিষয়টা দেখভাল করবে। এত বছর ধরে দ্বৈত ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, আরবি কর্তৃক নিপীড়ন দেখতে পাচ্ছি এবং একটা কোম্পানি আরেকটা কোম্পানি দেখভাল করার বা ডোমিনেট করার বিষয় শুধু আরবি এবং পল্লী বিদ্যুৎ সমিতিতেই দেখতে পাই, যেটা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে দেখতে পাই না আমরা। সো সেই জায়গা থেকে এই দ্বৈত ব্যবস্থার অবসান করবে বলে আমরা প্রত্যাশা করতেছি এই ইন্টারিম গভর্নমেন্টের হস্তক্ষেপের মাধ্যমে। এবং এই পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনে পূর্ণ সংহতি জানাচ্ছি এবং তাদের এই দাবি আদায় করার জন্য আমরা মাঠে থেকে আগেও লড়াই করেছি। তারা সামনে মাঠে নামলে আবারও তাদের সাথে মাঠে থেকে আমরা এই দাবি আদায় করব এবং তাদের যেই নিপীড়ন হচ্ছে এই নিপীড়ন বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন, পল্লী বিদ্যুৎ সমিতির এই আন্দোলন, এটা গ্রাহকদের আন্দোলন, 14 কোটি গ্রাহকদের আন্দোলন। এটা শুধুমাত্র তাদের প্রতি নিপীড়নের আন্দোলন না। আমি পরবর্তীতে এটা নিয়ে একটা ভিডিও বানাবো, আশা করি আপনারা দেখবেন। এবং এই পুরো ভিডিওটার মাধ্যমে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি, এই আন্দোলন 5ই আগস্ট পরবর্তী আওয়ামী লীগ তৈরি কোনো আন্দোলন না, দীর্ঘ লড়াইয়ের একটা ফসল। আমরা যে আন্দোলনটা দেখতে পাচ্ছি দীর্ঘ সংস্কার বাস্তবায়নের একটা ফসল। ফলে এই আন্দোলনটাকে কোনোভাবে লীগের ট্যাগ দেওয়া যাবে না। এবং এই আন্দোলনের এই যে আমার কনসেপ্ট, আমার এই ভিডিও বার্তা আপনারা আপনাদের গ্রাহকদের কাছে পৌঁছে দিবেন। এই আন্দোলন কোনোভাবেই 5 আগস্ট পরবর্তী আন্দোলন না,
আশা করি তাদেরকেও আপনারা আপনাদের আন্দোলনে পাবেন বলে আমি আশা করছি।